নিশ্চিহ্ন করে দিয়েছেন কমপ্লিটলি। দের ইজ নো ওয়াটার, দের ইজ নো ফুড, দের ইজ নো শেল্টার, নাথিং। তারপর আপনি থামছেন না। এখন বিশ্ববাসীর কাছে আপনি হয়ে গেছেন চরম একটি রোগ স্টেট। গাজা থেকে হামাসকে সরে যেতে হবে, হামাসকে ডিজার্ম করাতে হবে, এবং হামাস আর পলিটিক্যাল যে এখন নিয়ন্ত্রণ তারা রেখেছে গাজার উপরে তা তারা রাখবে না। আপনি হামাসকে ডিজার্ম হতে বলছেন, কিন্তু এই পুরা গণহত্যার জন্য দায়ী ইসরায়েল। আপনি ইসরায়েলকে ডিজার্ম করার ব্যাপারে কি কত পদক্ষেপ নিচ্ছেন? প্যালেস্টিনের মুক্তিটাই ছিল মূল বিষয়, এবং এই কারণে তারা ইয়াসির আরাফাত যতদিন জীবিত ছিল তারা কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল এজেন্ডা তাদের ছিল না, বিকজ দে ট্রাস্টেড ইয়াসির আরাফাত। কিন্তু মাহমুদ আব্বাস সহ নাবিল সাদ, পিএলওর যে সমস্ত লিডারশিপ, দে ওয়ার এক্সট্রিমলি করাপ্ট অ্যান্ড দে ওয়ার প্লেড বাই ওয়েস্ট অ্যান্ড দে ওয়ার প্লেড বাই ইসরায়েল। এই যে গাজা যে আরব রাষ্ট্রের যে ডিম্যান্ডটি তুলে এনেছেন, আপনি যদি আমাদেরকে, যদিও আমি অল্প একটু বলেছি, একটু খুলে বলুন যে তাদের দাবিগুলোই কি, কেন, এবং আসলে রাজনৈতিকভাবে কি এটি সম্ভব কিনা। ধন্যবাদ হাবিব ভাই। নকি ভাই, সালাম আলাইকুম। নতুন যে প্রস্তাব গৃহীত হয়েছে গত সপ্তাহে জাতিসংঘের সম্মেলনে, আপনারা জানেন জাতিসংঘে গত সপ্তাহে প্যালেস্টাইন প্রশ্নের সম্মেলন হয়ে গেছে, মূলত ফ্রান্স এবং সৌদি আরবের উৎসাহে, উদ্যোগে, সমর্থনে। তাতে নতুন যে জিনিস উঠে এসে হচ্ছে যে এই সমর্থনকারী দেশগুলি একটি ডিমিলিটারাইজ বা নিরস্ত্রীকৃত প্যালেস্টাইনের কথা বলছে, ফিউচার স্টেটের কথা বলছে, যে স্টেট ইসরায়েলের সাইড বাই সাইড পিস এন্ড সিকিউরিটি বাস করবে। পুরনো ফর্মুলা। তারা যুক্তি দেখে, তারা শর্ত দিয়েছে যে ইসরায়েল শুধু এই রাষ্ট্রকে সমর্থনই করবে না, স্বীকৃতি দেবে না ফিউচার প্যালেস্টাইন স্টেটকে, পাশাপাশি তারা পশ্চিম তীরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্যানশন হচ্ছে সেটেলমেন্টসে, সেটা তারা বন্ধ করবে। এটা একটা দিক। অন্য বড় দিক হচ্ছে যে এবারে প্রথমবারের মতো প্রস্তাব এসছে, এবং যে প্রস্তাব আপনি যেমন বললেন আরো সমর্থন করেছে, তা হচ্ছে যে গাজা থেকে হামাসকে সরে যেতে হবে, হামাসকে ডিজার্ম করাতে হবে, এবং হামাস আর পলিটিক্যাল যে এখন নিয়ন্ত্রণ তারা রেখেছে গাজার উপরে তা তারা রাখবে না। এটা খুবই সিগনিফিকেন্ট এই কারণে যে এই প্রস্তাবটা সমর্থন করেছে প্র্যাকটিক্যালি সকল আরব দেশ। 22 সদস্য বিশিষ্ট আরব লীগ তারা এই প্রস্তাবে সমর্থন করেছে। সৌদি আরব, কাতার, ইজিপ্ট, কুয়েত, এভরিবডি সাপোর্ট করেছে। আপনারাও জানেন যে হামাস এই মিলিশিয়া বাহিনী, যা ইসরায়েলের চোখে, আমেরিকার চোখে টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা কিন্তু অলমোস্ট এন্টারলি ডিপেন্ড করে কাতারের উপরে এবং আরো দুই একটা গালফ স্টেটের উপরে পয়সার জন্য। যদি পয়সার সাপ্লাই বন্ধ হয়ে যায়, হামাস কিন্তু পলিটিক্যালি সার্ভাইভ করতে পারবে না। হামাসের রাফলি 22 থেকে 25,000 সদস্য ছিল যুদ্ধের আগে, 7 অক্টোবরের আগে গত বছরে। এখন এই প্রায় 2 বছর যুদ্ধের পরে সংখ্যা কমে এসছে, রাফলি অ্যাবাউট 10-12,000 ট্রেন, আরো 10 কি 12,000 আনট্রেন সোলজার আছে বা মেম্বার আছে বলে ভাবা হয়। আমরা নোবডি ক্যান ফর শিওর বলতে পারবে, বাট রাফলি 10-12,000 এখনো হয়তো বেঁচে আছে, ভাবা হচ্ছে। আমি অনুষ্ঠানে বলেছিলাম, আমার বক্তব্য ছিল যে হামাস সরে যাওয়া উচিত এই কারণে যে এই 10-12,000 সৈন্য দিয়ে হামাস ইসরায়েলকে এবং আমেরিকাকে বিট করতে পারবে না। অন্যদিকে এই 10-12,000 সৈন্যের কারণে আমার বিবেচনায় গাজার 22 লক্ষ লোক, 2.2 মিলিয়ন লোক জিম্মি হয়ে আছে। আপনারা জানেন, হয়তো জানেন, পত্রপত্রিকা তেমন একটা আসেনি। তা হচ্ছে যে হামাসের বিরুদ্ধে কিন্তু গাজায় গত 6 মাসে, গত 1 বছরে বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। হামাসের বর্তমান যারা ক্ষমতাধীন সেখানে আছেন গ্রেফতার করেছে, একজনকে ফাঁসিও দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আই ক্যানট কনফার্ম দ্যাট, কারণ কনফার্মেশনের কোনো সুযোগ নেই, কারণ গ্রাউন্ডে কোনো আমাদের সাংবাদিক নেই, আমাদের বিভিন্ন সূত্র থেকে কানা ঘুষে শুদ্ধ জানতে হচ্ছে। এখন যে প্রস্তাবটা আসলো এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যদি হামাস সরে যায়, রেশনালটা কি? আমি আগে বললাম হামাস আর পলিটিক্যালি পটেন্ট কোনো পলিটিক্যাল ফোর্স নয়। ইসরায়েল কি বলছে এতদিন ধরে, হামাসকে নিরস্ত্র নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামবে না। এই প্রায় 2 বছরে ইতিমধ্যে 60,000 লোক মারা গেছে,
এই সপ্তাহে ওয়াশিংটন পোস্ট চমৎকার রিপোর্ট করেছে, তারা দেখিয়েছে যে এই যুদ্ধে এই পর্যন্ত 16,500 শিশু মারা গেছে এবং প্রতিটি শিশুর নাম তারা তালিকাভুক্ত করেছে। তারা চার্ট কোড দেখে দিয়েছে এই যুদ্ধে এই পর্যন্ত 16,500 শিশু মারা গেছে, এই তাদের নাম। অনেকের গল্প দেখেছি আমরা, অনেকের ছবিও দেখেছি আমরা। এই ঘটনাটা কেন ঘটছে? হঠাৎ করে কি এমন ঘটলো যে আমেরিকার পত্র পত্রিকায় এমন তথ্য দিচ্ছে যে তথ্যটা ইসরায়েলের বিরুদ্ধে? বা এই প্রস্তাবই বা কি করে নেওয়া হয় জাতিসংঘে, যেখানে ইউরোপিয়ানরা, ফ্রান্স, ইউকে, বিভিন্ন ইউরোপীয় দেশ সমর্থন করছে, শুধু সমর্থনই করছে না, তারা বলছে এই সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সম্মেলনে বসবে সাধারণ পরিষদের, সেখানে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে রাষ্ট্র হিসেবে। ফ্রান্স, ইউকে, কানাডা, আমেরিকার ঘনিষ্ঠ অ্যালাই, এরা পশ্চিমা জোটের প্রধান এরা সদস্য, তারা বলছে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। ইসরায়েল নাখোশ, আমেরিকা নাখোশ। কেন বলছে? আপনি এই প্রশ্ন আমাকে আগে করেছিলেন, একবার আমি রিপিট করি, বুঝিয়ে বলি কেন, ঘটনাটা কি ঘটেছে। প্রথম কথা হচ্ছে যে গত 2 বছরে যে অভাবিত অমানবিক নির্যাতন, অমানবিক গণহত্যা চলছে, জাতি হত্যা চলছে প্যালেস্টাইনে, আমেরিকায় খুব একটা ছাপা হয় না, জানি না আমরা, পত্রপত্রিকায় আসা হয় না, টিভিতে তো নাই। ইউরোপে অনেক বেশি কিন্তু খবরটা প্রচারিত হচ্ছে, পত্রপত্রিকা, টেলিভিশনে বিশেষ করে। এরপরে জনমত ইউরোপে কিন্তু ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। আমি দেখছি গত সপ্তাহে গ্যালাপের নেওয়া সর্বশেষ যে জনমত, তার দেখা যাচ্ছে যে ইউরোপের, পশ্চিম ইউরোপের 62% মানুষ ইসরায়েলের বর্তমান পরিচালিত নীতির বিপক্ষে। 62% লোক। অন্যান্য দেশে আরো বেশি। আয়ারল্যান্ডে মনে করা যাক আরো সিগনিফিকেন্ট, আয়ারল্যান্ড অনেক বেশি, অলমোস্ট ক্লোজ টু 80% লোক ইসরায়েলের বিপক্ষে। ইউকেতে 60+ সংখ্যক মানুষ ইসরায়েলের বর্তমান নীতির বিপক্ষে। এই অবস্থায় পলিটিক্যালি এই দেশগুলি ইসরায়েলের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে পারছে না, পলিটিক্যালি এটা ভায়াবল না তাদের জন্য। ফলে তারা একটা টোকেন আমাদেরকে দেখাচ্ছে, টোকেন, রিয়েল কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইতিমধ্যেই বিশ্বের 140টি দেশ কিন্তু স্বীকৃতি দিয়ে বসে আছে, আজ থেকে নয়, 15 বছর ধরে কিন্তু স্বীকৃতি দিয়ে বসে আছে জাতিসংঘের 140টি দেশ। সো হোয়াট? সবার চোখের সামনে একটু আগে বললাম 60,000 লোক মারা গেছে, প্রায় 1 লক্ষ লোক হতাহত হয়েছে, 16,500 শিশু মারা গেছে। কি হয়েছে? কেউ তো কিছু করেনি, কোনো কিছু তো বন্ধ হয়নি। ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ হয়নি, অস্ত্র পাঠানো বন্ধ হয়নি, অর্থ পাঠানো বন্ধ হয়নি, আমেরিকার লোন দেওয়া বন্ধ হয়নি, অনুদান দেওয়া কিছুই বন্ধ হয়নি। ফলে এই স্বীকৃতি দেওয়াটা এটা একটা জেস্চার মাত্র। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি নকিবুর রহমান আপনার কাছে যাব। আপনি যদি কিছু এখানে যোগ করতে চান যোগ করতে পারবেন, কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন আছে, কিন্তু আমি অন্য একটি প্রশ্ন আপনাকে করবো, কিন্তু এই প্রশ্নটি একটু আপনি আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছে যে হামাসের কাছে জিম্মি হয়ে আছেন ফিলিস্তিনের জনগণ, তাদের জন্য এই দুর্দশা এখন তাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু আমরা জানি যে এই দুর্দশাটা আজ শুরু হয়নি, 1948 সালে শুরু হয়েছে। আসলে ফিলিস্তিনের জনগণ তখন থেকে এখন পর্যন্ত আন্ডার সিজ, প্রতিনিয়ত তারা জমি হারাচ্ছেন, প্রতিদিন তারা বাড়ি হারাচ্ছেন, প্রতিদিন তারা স্বজন হারাচ্ছেন। এখন যে চারিদিকে পশ্চিমা বিশ্বের হঠাৎ করে দেখে মনে হবে টনক নড়লো, হাসান ফেরদৌস বলেছেন যে উনি বিশ্বাস করেন না ইটস ইন গুড ফেইথ, ইট ইজ জাস্ট আই ওয়াশ। আমি তার সাথে একমত এই ব্যাপারটিতে। আপনারও কি তাই মনে হয়? এবং এই যে আপনি একটি স্থানকে নিশ্চিহ্ন করে দিয়েছেন কমপ্লিটলি, দের ইজ নো ওয়াটার, দের ইজ নো ফুড, দের ইজ নো শেল্টার, নাথিং, তারপর আপনি থামছেন না। এখন বিশ্ববাসীর কাছে আপনি হয়ে গেছেন চরম একটি রোগ স্টেট। সাধারণ মানুষ বিশ্বের সব দেশে বিশ্বাস করে যে ইসরায়েল একটি দেশ যে আসলে সভ্যতা, ভদ্রতা, ভব্যতা কিছু জানে না। আপনি যদি কিছু যোগ করতে চান এটার সাথে আপনি যোগ করতে পারবেন, সেটি আপনার কাছে প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই। যেটা দিয়ে শেষ করেছেন আমি ওটা দিয়ে শুরু করি। বিষয়টা হলো যে আমরা যদি এই 7ই অক্টোবর থেকে আজ পর্যন্ত যেই ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি, যে অলমোস্ট 60,000 মানুষ মারা গিয়েছে,
এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন হলো শিশু। এই হত্যাকাণ্ডের জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি হামাসকে ডিজার্ম হতে বলছেন, কিন্তু এই পুরা গণহত্যার জন্য দায়ী ইসরায়েল। আপনি ইসরায়েলকে ডিজার্ম করার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে আগে আসার কথা, যে একটা একটা সংঘর্ষে যারা মূল পারপিট্রেটর তাদের ব্যাপারে আপনি কিছু বলছেন না, কিন্তু যাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে দীর্ঘদিন ধরে, যারা সামান্য রেজিস্ট্যান্স গড়ে তুলছে আত্মরক্ষার জন্য, হ্যাঁ তাদের কাজকর্মকে আপনি পছন্দ করেন না, তাদেরকে আপনি সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদেরকে ডিহিউম্যানাইজ করছেন, দ্যাটস ওকে, কিন্তু আপনি মানে এটা অনেকটা ভিকটিম শেমিং এর মতো অবস্থায় চলে যাচ্ছে। আমি এখানে কয়েকটা কথা বলে শুরু করব, তার আগে আমি দর্শকদের জন্য, যেহেতু সময় কম, আমি অনেক আগে একটা বই পড়েছিলাম, 2008-9 দিকে পড়েছিলাম, বইটা 2007-এ পাবলিশড হয়েছে। বইটার নাম হলো হামাস দ্য আনটোল্ড স্টোরি, মিলিটেন্টস, মার্টার্স এন্ড স্পাইস। এটা জাকি শিহাবের লেখা, বইটা 2007 সালে পাবলিশড হয়েছে। ইটস অ্যান আই ওপেনার বই। জাকি শিহাব একজন আমেরিকান জার্নালিস্ট, প্যালেস্টিনিয়ান ব্যাকগ্রাউন্ডের। তিনি একদম ডিটেইলড অ্যাকাউন্ট দিয়েছেন। সো এই বইটাতে খুব ডিটেল ভাবে লেখা। প্রথম প্রশ্নটা জাকি শিহাব যেটা করেছেন, আমাদের আজকের আলোচনার সাথে এটা প্রধানযোগ্য, সেটা হলো যে হামাসের জন্ম হয়েছে হলো 1970 থেকে তাদের কিছু কার্যক্রম ছিল, কিন্তু অফিসিয়ালি 1987-এ হামাসের মূলত কার্যক্রম শুরু। এবং হামাস 2005 সালের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই। মূলত গাজা ভিত্তিক তারা রিলিফ এবং সোশ্যাল ওয়ার্ক তারা করতেন, এডুকেশন ইনস্টিটিউশন গুলা তারা রান করতেন, শিক্ষা কার্যক্রম, এবং এটাই কিন্তু তাদের মূল কাজ ছিল। এবং অফকোর্স তাদের একটা আর্মড গ্রুপ ছিল যারা রেজিস্ট্যান্ট গ্রুপ হিসেবে পরিচিত ছিল। এবং আমরা যদি কি বলা যায় যে মানে যারা সুইসাইড বোম্বিং যারা শুরু করেছিল, তাদের মধ্যে সবচেয়ে প্রথম যে গ্রুপটা ছিল সেটা কিন্তু ডাজন্ট কাম ফ্রম হামাস আউটফিট, সেটা ছিল আল ফাতা ব্রিগেড, যেটা পিএলওর একটা অফশুট। পিএলওর কিন্তু একটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একটা অঙ্গ সংগঠন ছিল আল ফাতা ব্রিগেড। সেটা কিন্তু প্রথম সুইসাইড বোম্বিং অ্যাটাক শুরু করেছিল। হামাস এখনো পর্যন্ত কিন্তু কোনো সুইসাইড বম তারা ওভাবে করেনি। বেসিক্যালি তাদের কিছু মিশন ছিল, যেখানে এই মিশনের যারা নেতৃত্ব দিয়েছে তারা নিহত হয়েছে, কিন্তু ওরকম গায়ে বোমা বেঁধে শত্রুর উপরে পড়ে যাওয়া, দ্যাট ইজ আল ফাতা ব্রিগেড। তার সাথে কিন্তু হামাসের সম্পর্ক নেই। সো আল ফাতা ব্রিগেড হ্যাজ মোর মিলিটেন্ট এলিমেন্ট ইন ইট দেন হামাস ইটসেলফ। সো প্রশ্নটা হলো যে হামাস 2006 সালের যে নির্বাচন হলো গাজাতে, যেটার কথা হাসান ফেরদৌস ভাই বলেছেন, যেই ইলেকশনে একেবারে ভরাডুবির মধ্যে পড়ে গিয়েছিল ফাতা, এটার কারণটা হলো যে ফাতা লিডারশিপ ইনক্লুডিং মাহমুদ আব্বাস হ্যাজ ফেইলড প্যালেস্টিনিয়ান পিপল। তারা প্যালেস্টিনিয়ান জনগণের অধিকার রক্ষাতে ব্যর্থ ছিল। এই কারণে হামাস ওয়াজ ফোর্সড ইনটু পলিটিক্স। তাদের কিন্তু পলিটিক্সে ইনভলভমেন্টের ওরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ তাদের প্যালেস্টিনের মুক্তিটাই ছিল মূল বিষয়। এবং এই কারণে তারা, ইয়াসির আরাফাত যতদিন জীবিত ছিল, তারা কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল এজেন্ডা তাদের ছিল না, বিকজ দে ট্রাস্টেড ইয়াসির আরাফাত। কিন্তু মাহমুদ আব্বাস সহ নাবিল সাদ, পিএলওর যে সমস্ত লিডারশিপ, দে ওয়ার এক্সট্রিমলি কারাপ্ট and they were played by West and they were played by Israel. এই কারণে হামাসের উত্থান, এবং এখনো হামাস জনপ্রিয়। সো আমি আই উইল কাট টু দ্য চেজ, যে হামাসের যে পলিটিক্যাল আইডিওলজি, এটাকে ইউএই, ইজিপ্ট এবং সৌদি আরব পছন্দ করে না, এবং শুরু থেকেই তারা এই হামাসের বিরোধিতা করেছে। শুধুমাত্র একটা সময় ইরান তাদের সহযোগিতা করত, কিন্তু সিরিয়ার যুদ্ধের পর থেকে হামাস ইরানের কাছ থেকে আর কোনো সহযোগিতা নেয়নি। মূলত হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন যে কাতার থেকে একটা বড় তারা সহযোগিতা পেত। সুতরাং কাতারের ভূমিকাটা এখানে খুবই ক্রিটিক্যাল। যদিও বলা হচ্ছে যে কাতার এই সৌদি ইউএন লেড ডিজার্মের সাথে একমত, কিন্তু কাতার কতটা কি বলছে এটা পরিষ্কারভাবে আমি এখনো জানি না। সো আমি এতটুকু বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি আই ওয়ান্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।